Welcome to my class 11 biological science class. My dear student, today we are going to start unit 3, that is cytology, cell structure and function. My dear student, আজকে আমরা ইউনিট 3 যে সাইটোলজি পার্টটা পড়ব সেটা হচ্ছে সাইটোলজির ব্রিফ কনসেপ্ট। তো প্রথমেই আমরা যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ সাইটোলজি। দেখো আমাদের ইউনিট 3-তে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 3টে পার্ট রেখেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তারপর একটা হচ্ছে ওই কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ সেলস, আর তারপর একটা হচ্ছে সেল ডিভিশন। দেখো অল আর সেল রিলেটেড। তো এই কোষ বা সেল সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে সেলের বেসিক স্ট্রাকচার বা বেসিক আইডিয়া সম্বন্ধে জ্ঞান আহরণ করতে হবে। প্রথমেই আমি যে জায়গাটা চলে আসি, এই যে সাইটোলজি কথাটা উচ্চারণ করলাম, এই সাইটোলজি জিনিসটা কি? দেখো বোর্ডে লেখা আছে স্পষ্টতই যে সাইটো কথাটার মানে হচ্ছে সেল, আর তারপরে দেখো লজি কথাটা ইউজ করা হয়েছে। লজি আমরা জানি এই কথাটা এসছে হচ্ছে লোগোস থেকে। এর মানেটা কি? এর মানে হচ্ছে নলেজ। সো নলেজ অ্যাবাউট দ্য সেল ইজ কল্ড সাইটোলজি, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স which deals with cell and its structure and also its function. It refers as cytology. সাইটোলজি বা কোষ বিদ্যা হচ্ছে জীববিদ্যার এমন একটি শাখা যে শাখার মাধ্যমে আমরা কোষ সম্বন্ধে, কোষের গঠন আকৃতি, কোষের নির্দিষ্ট কার্যকলাপ বা কার্যকারিতা সম্বন্ধে জানতে পারি বা জ্ঞান আহরণ করতে পারি, তাকে বলা হয় সাইটোলজি। এই সাইটোলজি পড়তে গেলে আমাদের পর্যায়ক্রমে বিভিন্ন বিজ্ঞানীদের নাম সম্বন্ধে একটু বা বিজ্ঞানীদের সম্বন্ধে একটু জানতে হবে। কারণ এই সাইটোলজি ব্যাপারটা প্রথম যদি বলা হয় যে কে ইন্ট্রোডিউস করেন, তাহলে হচ্ছে 1590-তে 1590 খ্রিস্টাব্দে দুজন চশমা বিক্রেতা জ্যানসন অ্যান্ড জ্যানসন, হল্যান্ডের জ্যানসন এবং জ্যানসন, এনারা দুজন প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার মধ্যে থেকেই এই কোষের আবিষ্কার বা কোষের বিভিন্ন গঠন সম্বন্ধে তাদের ধারণা ব্যক্ত করেন। অর্থাৎ প্রথম এই কোষ সংক্রান্ত গবেষণার সূত্রপাত বা শুভ সূচনা হয় এই জ্যানসন এবং জ্যানসন, দুজন চশমা বিক্রেতা যারা ভাতৃদ্বয় অর্থাৎ ব্রাদার, তাদের হাত ধরে এই সেলের স্ট্রাকচার এবং ফাংশন জানতে আমরা শুরু করতে পারি। এরপরে পরবর্তীকালে রবার্ট হুক, ব্রিটিশ বাস্তুকার অবশ্যই, উনি কী করেছিলেন না 1635 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন এবং 1665 খ্রিস্টাব্দে, দেখো এখানে লিখে রেখেছি আমি, রবার্ট হুক 1665, 1665 খ্রিস্টাব্দে নিজের তৈরি একটা অণুবীক্ষণ যন্ত্রে প্রথম কোষের সমরূপ কোনো স্ট্রাকচার পর্যবেক্ষণ করেন এবং তিনি তাকে কোষের সঙ্গে তুলনা করেন এবং তার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম টাইপের। ঠিক দেখো মৌমাছির কুঠুরির মতো বা হানি কুম্ভের মতো দেখতে। এই যে হেক্সাগোনাল শেপের যে স্ট্রাকচারগুলো আছে, এই হোমিওপ্যাথিকের যে শিশি হয়, সেই শিশির ওপরে যে ছিপি থাকে, কর্কের ছিপি, সেটাকে কাটলে ক্রস সেকশনাল ভিউতে মাইক্রোস্কোপের তলায়, অবশ্যই সিম্পল মাইক্রোস্কোপের তলায় যে স্ট্রাকচারটা দেখা যায়, সেই স্ট্রাকচারটাই হচ্ছে কোষের সাধারণ স্ট্রাকচারের সাথে তুলনীয় বা কম্প্যারেবল। এবার দেখো এই যে রবার্ট হুক প্রথম যেই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ওই মাছের আঁশের গঠন, মৌমাছির হুলের গঠন, মাছির পা, ডানার গঠন ইত্যাদি সম্পর্কে বিস্তৃত বিবরণ দিতে থাকেন, রবার্ট হুকের হাত ধরেই আমরা দেখতে পাই উনি হচ্ছেন ইংরেজ ইকোলজিস্ট বলতে পারি। নিজের তৈরি যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, সেখানেই প্রথম কোষ দেখা যায় বলতে পারো সিম্পল মাইক্রোস্কোপের আন্ডারে। তারপরে অনেক বছর পরে, প্রায় 1932-তে ওই নল এবং রুস্কা, এনারা দুজন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পর কোষের একবারে ডিটেল স্ট্রাকচার, তোমরা তো কোষ সম্বন্ধে ক্লাস 8 থেকে পড়ে আসছো, তো কোষের মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। ঠিক কেমন বলো তো? যেমন ধরো তোমাকে একটা টিফিন বক্সের মধ্যে, কোনো টিফিন বক্সের একটা খাপের মধ্যে দেওয়া হয়েছে তরকারি, একটা খাপে দেওয়া হয়েছে রুটি, একটা খাপে দেওয়া হয়েছে মিষ্টি, সেরকম কোষের মধ্যে বা ইনসাইড দ্য সেল দেয়ার আর ডিফারেন্ট সেলুলার অর্গানেলিস which are involved in different functions which regulate the overall metabolic and physiological function of a cell. তার মানে কোষের যাবতীয় বিপাকীয় এবং শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য কোষের ভেতরে বা অভ্যন্তরে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেলিগুলো আছে।
এই সেল অর্গানগুলোর মধ্যে লেবার ডিস্ট্রিবিউশন আছে, এক একটা এক এক ধরনের কাজ করে। যেমন তোমরা শুনে এসছো মাইটোকন্ড্রিয়ার কথা, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল। আবার শুনেছো ক্লোরোপ্লাস্টের কথা, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে হেল্প করে। তারপর তোমরা শুনেছো হচ্ছে গলগি বডিসের কথা, প্যাকেজিংয়ের কাজ করে। যেমন আমাদের ফ্যাক্টরিতে প্যাকেজিং হয়, তেমন প্যাকেজিংয়ের কাজ করতে সাহায্য করে। আবার তোমরা শুনেছো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসিআর আছে, আরইআর আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা যান্ত্রিক কাঠামো বা মেকানিক্যাল যে স্ট্রাকচারটা সেলের সেটা তৈরি করতে পারে। এছাড়া রাইবোসোম প্রোটিন সিনথেসিস করতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট সেল অর্গানলিস, দোজ আর ইনভলভড ইন ডিফারেন্ট ফাংশনস in a unit or unitedly they deal their functions to control or regulate of a particular cell. এরপরে আমরা দেখব যে এই যে লিউয়েনহকের নাম অবশ্যই উল্লেখযোগ্য, অ্যান্টনি ভন লিউয়েনহক। ওনার অবদানটা কিসে? না, উনি সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করেন এবং প্রথম জীবাণু আবিষ্কার করেন, মাইক্রোবস পতঙ্গদের মানে আবিষ্কার করেন বলতে অবশ্যই মাইক্রোস্কোপের তলায় দেখে আবিষ্কার করেন তাদের বিভিন্ন ইন্টারনাল স্ট্রাকচার। পতঙ্গের চোখ সরলাক্ষী না পুঞ্জাক্ষী সেটা সন্ধান দেন, অর্থাৎ ইনসেক্টদের ক্ষেত্রে আমরা জানি কম্পাউন্ড আই দেখা যায়। মাছ, উভচর, মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে পার্থক্য দেখান। এইগুলো ওনার অবদানের মধ্যে পড়ছে। উনিও কিন্তু এই কোষ তত্ত্ব বা কোষের আবিষ্কার সম্বন্ধে একটা ভিভিড থিওরি প্রপোজ করেন। তারপর দেখো এই লিউয়েনহক ছাড়াও যে রবার্ট হুক, সেই রবার্ট হুক কিন্তু কী করেন না ওই মৃত কর্কের প্রস্থচ্ছেদ ব্যবহার করে কোষ আবিষ্কার করেন। তাহলে দেখো রবার্ট হুক হচ্ছে 1665-এ, আর তারপরে হচ্ছে কি লিউয়েনহক হচ্ছে 1674-এ, এবং অবশেষে স্লেইডেন এবং সোয়ান 1839-এ কোষ তত্ত্ব আবিষ্কার করেন বা সেল থিওরি আবিষ্কার করেন। এই যে সেল থিওরিটাকে প্রপোজ করেন এটাই পরবর্তীকালে কোষ তত্ত্ব হিসাবে পরিচিত হয়েছে। এবং আমরা দেখব যে কোষ তত্ত্বের যে একবারে প্রিসাইজ ফর্মে যে ভিত্তি সেটা আমরা লক্ষ্য করব। তো যাই হোক, এই যে কোষ, এই কোষের হচ্ছে মেনলি দুটো অংশ। একটা হচ্ছে কোষ আবরণ বা সেল কোট, যেমন তোমাদের বাড়ির বাইরের দিকে থাকে সেল কোট, অর্থাৎ সেখানে সেল ওয়াল এবং সেল মেমব্রেন এই দুটো আলাদা আলাদা করে থাকে। সেল ওয়াল বা কোষ প্রাচীর মেনলি কোথায় থাকে না শুধুমাত্র উদ্ভিদ কোষে। আর কোষ পর্দা কোথায় থাকে? কোষ পর্দা থাকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোর ক্ষেত্রে, অর্থাৎ সেল মেমব্রেন ফাউন্ড বোথ ইন অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেল, বাট সেল ওয়াল অনলি ফাউন্ড ইন কেস অফ প্লান্ট সেল। এবার দেখো এই কোষ আবরক তো বাইরের দিকের আবরণ বিশেষ, এই কোষ আবরকের ছাড়াও তার ভিতর দিকে অর্ধ তরল সেমি লিকুইড কোলয়েডীয় ক্রিস্টালয়েড যে অজৈব এবং জৈব উপাদান সমৃদ্ধ যে স্ট্রাকচার দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্লাজমা লাইক সাবস্ট্যান্স। এই প্রোটোপ্লাজমকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় সাইটোপ্লাজম, আরেকটাকে বলে নিউক্লিয়াস। বরং এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। ধরো তুমি পায়েস খাচ্ছ, পায়েস খাওয়ার মধ্যে পায়েসের মধ্যে কিশমিশ কাজু সব কিছু দেয়। যদি তুমি পায়েসের মধ্যে থেকে কিশমিশ বা কাজুগুলোকে আলাদা করে তুলে নিয়ে আসো, তার মানে তুমি ওই শুধু পায়েসের যে দুধ এবং চাল তাহলে সেইটাকে পাচ্ছ। এখানে কনসেপ্টটা ঠিক সেরকম, অর্থাৎ ওই কিশমিশ কাজু সমেত পুরো পায়েসটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর তার মধ্যে নিউক্লিয়াসটাকে আলাদা করে দিলেই হচ্ছে কি না শুধু সাইটোপ্লাজম পড়ে থাকছে। তার মানে আমরা এটাকে এইরকমভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম ইকুয়াল টু প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে মূলগত পার্থক্য কী, বা হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন প্রোটোপ্লাজম অ্যান্ড সাইটোপ্লাজম। এবার দেখো এই যে এটা তো আমরা কোষের একটা স্ট্রাকচার পড়লাম যে বাইরের দিকে কী আছে এবং ভেতরের দিকে কী আছে। এই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্ট সেল অর্গানেলস আর ফাউন্ড আর এক্সিবিট, ডিফারেন্ট সেল অর্গানেলস আর এক্সিবিটস, মানে কি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলি পাওয়া যাচ্ছে এই প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের অভ্যন্তরে। এবার কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, লাইসোজোম প্রাণীকোষের ক্ষেত্রে, রাইবোজোম, এগুলো ডিফারেন্ট সেল অর্গানেলস আর ফাউন্ড। এরপরে দেখো এই যে আমরা যে পরপর বললাম যে
নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, যেগুলো প্রোটোপ্লাজমের মধ্যে থাকছে, এই নিউক্লিয়াসের মধ্যেও আবার ভাগ করা যায় তিনটে ভাগ: প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তবে এই তিনটে ভাগের যাওয়ার আগে আমি তোমাদের এই কোষ সম্বন্ধে যেটা পড়ালাম তার একটা ভিভিড ছবি দেখিয়ে বলে রাখি যে কীরকম দেখতে হয়। তোমরা দেখে নিতে পারো একটা কোষের কীরকম স্ট্রাকচার হতে পারে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই স্ট্রাকচারটা কীরকম টাইপের। দেখে নাও তোমরা, এটা একটা টিপিক্যাল হচ্ছে কি না উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল। দেখো এর একেবারে বাইরের দিকে কি আছে না সেল ওয়াল আছে। সেল ওয়াল হচ্ছে একবারে আউটার মোস্ট বাউন্ডারি ওয়াল। তার ঠিক পরেই দেখো অরেঞ্জ রঙের একটা পর্দা দেওয়া আছে, যেটাকে আমরা বলছি কোষ পর্দা বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের অর্থাৎ সেলের এই সেল মেমব্রেনের একটা বিশেষ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স না এই যে কোষ পর্দা, এই কোষ পর্দাটা হচ্ছে প্রভেদক বেদ্য পর্দা। মানে কি? মানে হচ্ছে সিলেক্টিভলি পারমেবল মেমব্রেন বা সিলেক্টিভ পারমেবল মেমব্রেন। নির্দিষ্ট মলিকুলার সাইজ অনুযায়ী বিভিন্ন আয়ন এর মধ্যে দিয়ে পাস আউট করতে পারে। এছাড়াও এই যে গ্যাপ দেওয়া আছে, এই ফাঁকা অংশগুলো, এই ফাঁকা অংশগুলোকে কি বলে জানো? এটা হচ্ছে এর মাধ্যমে সাইটোপ্লাজমের সংযোগ সূত্র সংযোগ রক্ষা করে। এগুলোকে বলে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা বলে। এই যে এখানে সংযোগ সূত্রগুলো, এই গ্যাপগুলো, এর মাধ্যমে সাইটোপ্লাজমের সংযোগ সূত্রের মাধ্যমে, ধরো এটা একটা বাড়ি, পাশে আর একটা কোষ আছে, সেটা আর একটা বাড়ি, এ বাড়ি ও বাড়ি খাবার দাবার আদান প্রদান হচ্ছে, অর্থাৎ যেটা প্লাজমোডেসমাটার মাধ্যমে আদান প্রদান হতে পারে। এরপরে দেখো এর মধ্যে যে হলুদ রঙের পার্টটা আছে বা ইয়েলোইশ কালার পার্টটা আছে, এইটা কি তাহলে? এটা হচ্ছে সাইটোপ্লাজম। একটু আগেই পড়িয়েছি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, এই পিঙ্ক রঙের যেটা, এই নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম ইকুয়াল টু প্রোটোপ্লাজম। আর এই সাদা সাদা অংশগুলো হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর, যার মধ্যে বিভিন্ন দ্রব্য সঞ্চিত হয়ে থাকে বা রিজার্ভ থাকে, এবং এর গ্যাস্ট্রিক ম্যাটেরিয়ালসগুলো বা নির্জীব বস্তুগুলো সঞ্চিত হয়ে থাকে। এবার দেখো এই যে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন আছে, বিভিন্ন ধরনের অজৈব এবং জৈব উপাদান আছে। এর মধ্যে আবার সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু আছে, ডিফারেন্ট সেল অর্গানস। জাস্ট আই এম সেইং অ্যাবাউট দিস। এখানে আছে মাইটোকন্ড্রিয়া, এখানে আছে ক্লোরোপ্লাস্টিড, এখানে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, এগুলো দেওয়া আছে, দেখে নিতে পারো। এবং এদের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা কি টাইপের? আদি প্রকৃতির বা আদিম প্রকৃতির একবারে প্রিমিটিভ টাইপ, না একবারে আদর্শ প্রকৃতির, নাকি অন্য কোনো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে? এর ভিত্তিতেই কিন্তু নিউক্লিয়াসকে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোষ দেহকে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এবং মাঝামাঝি অবস্থায় মেসোক্যারিওটিক। আমি সেগুলো ডেসক্রিপটিভলি পড়াচ্ছি। তার আগে তোমরা দেখে নাও যেগুলো আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যেটা তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার গায়ে হচ্ছে রাইবোসোম গ্র্যানুলস থাকে, সেই জন্য তার রাফ হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানে গলগি ভেসিকলস আছে। এখানে আছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টিউবুলার ফর্মেশন, সিস্টেমিক ফর্মেশন, এগুলো আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা কোষের স্ট্রাকচার। প্রাণী কোষের ক্ষেত্রেও একই রকম মোটামুটি থাকে। ওখানে ক্লোরোপ্লাস্ট থাকে না, সেন্ট্রোজোম, সেন্ট্রাল সমন্বিত সেন্ট্রোজোম থাকে। তো এই যে কোষের ভিভিড স্ট্রাকচারটা, এইটা দেখবার পরে আমরা চলে আসছি যে এই বিভিন্ন নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে কী কী ভাগে ভাগ করা সম্ভব। কোষকে এই নিউক্লিয়াসের ভিত্তিতে যেভাবে ভাগ করা সম্ভব সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তাহলে আগেই চলে আসি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। দেখো তোমরা লক্ষ্য করে এই যে প্রোক্যারিওটিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একেবারে এই সাইডটা যেটা দেখানো আছে, এটা কিসের ছবি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ছবি। দেখতেই পাচ্ছ একটা ব্যাকটেরিয়ার ছবি। আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আগে ডিটেলসে পড়ে এসেছি ইউনিট 1-এ, মনেরা গ্রুপের মধ্যে পড়ে। এবং এরা কেন প্রোক্যারিওটিক? কারণ প্রো মানে হচ্ছে আদি বা প্রিমিটিভ টাইপ। এদের ক্ষেত্রে টিপিক্যাল কিছু বৈশিষ্ট্য দেখা যায় প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে।
এদের যে ধরো এই যে লাল মতো যে স্ট্রাকচারটা দেখানো আছে এটা কি নিউক্লিয়েট, অর্থাৎ খুব প্রিমিটিভ টাইপ অফ জেনেটিক মেটেরিয়াল দেখা যায়। এদের ক্ষেত্রে ক্রোমাটিনে হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন কিন্তু থাকে না। প্রকৃতপক্ষে ওই হিস্টোন বা নন হিস্টোন এই ধরনের উন্নত মানের প্রোটিন যা দিয়ে নিউক্লিওজোম তৈরি হয় এরকম কিছু দেখা যায় না। এদের কোষপ্রাচীর মূলত এই সেল ওয়ালটা মিউকোপেপটাইড বা পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি, আমরা সকলেই জানি। এদের দেহের মধ্যেও অনেক কোষীয় অঙ্গাণু দেখা যায়, কিন্তু সেই কোষীয় অঙ্গাণুগুলো বা সেল অর্গানিকগুলো কী টাইপের হয় না উইদাউট অফ মেমব্রেন বাউন্ড, অর্থাৎ পর্দাবিহীন, বাইরের দিকে কোনো পর্দা থাকে না। কোষীয় অঙ্গাণুগুলোরও তো ইউনিট মেমব্রেন থাকে বা একক পর্দা থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো একক পর্দা থাকে না। আবার দেখো এই যে এই রকম কোষগুলো আকারে খুব ক্ষুদ্র এবং এককোষী, মাইক্রোপ্লাজমা লেটলাই বলো, ব্যাকটেরিয়া বলো, রিকেটসি বলো, অ্যাক্টিনোমাইসিটিস বলো, সবগুলোই এই মোনেরার অন্তর্ভুক্ত। এবং এদের ক্ষেত্রে সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য ওই যে ক্যারিয়ান, আমরা জানি ক্যারিয়ান কথাটা কোত্থেকে এসছে, অর্থাৎ নিউক্লিয়াস, যার মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওটিক, প্রো ক্যারিওটিক, ক্যারিয়ন শব্দটা তো সেখান থেকে এসছে, ক্যারিওটিক বা ক্যারিয়ন মানে কি, মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা কেমন প্রকৃতির এটা ডিটারমাইন করা সম্ভব হবে কি দিয়ে না এই নিউক্লিয়াসটা কি যে চারটে উপাদান, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা এবং তার সাথে সাথে কি না নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা, নিউক্লিয়ার রেটিকুলাম, এই চারটে থাকলে তবেই আদর্শ নিউক্লিয়াস। কিন্তু এর ক্ষেত্রে সেরকম নেই। একটা সূত্রাকার নিউক্লিয়েটেড অর্গান বা যাকে অনেক সময় জেনোফার বলে বা জিনোফোর বলা হয়, কারণ ওখানে জিন বিয়ারিং স্ট্রাকচার, সেই জন্য জিনোফোর। এই যে লাল মতো স্ট্রাকচার দিয়েছি এটাকে আমরা বলতে পারি কি নিউক্লিয়েট, যেটা একমাত্র কোথায় দেখা যায় না এই ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে কোষের নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণ থাকছে না এবং খুব প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ দেখা যাচ্ছে। সাইটোপ্লাজমের যে সেল অর্গানিকগুলো থাকছে এর মধ্যে রাইবোজোম থাকতে পারে, পলিরাইবোজোম আকারে অবস্থান করে, ফ্লাজেলা থাকে, বাইরের দিকে এরকম ফ্লাজেলাটেড স্ট্রাকচার থাকে, মেসোজোম থাকে, কোষ পর্দা ভাঁজ খেয়ে মেসোজোম তৈরি করে। এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু সব পর্দাবিহীন, অর্থাৎ সাইটোপ্লাজমে পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণু থাকে না। রাইবোজোমটা পলিরাইবোজোম বা পলিজোম দেখা যায় এবং এটা মেনলি 70S টাইপ, আমরা প্রত্যেকে পড়ে এসেছি ক্লাস 10-এ যে এর যে রাইবোজোম থাকে সেই রাইবোজোমটা কীরকম টাইপের না 70S রাইবোজোম। হ্যাঁ, আবার ধরো শ্বাস উৎসেচক সম্পন্ন যে মেসোজোমটা অবস্থান করে তার মধ্যে যাকে কন্ড্রিয়য়েডও বলে, তার মধ্যে বিভিন্ন রেসপিরেটরি এনজাইম অবস্থান করে। আবার ধরো এই যে ক্রোমোজোম থাকে না তার মধ্যে মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না, কোষে ভ্যাকুয়ালও সৃষ্টি হয় না, এইগুলো দেখা যায়। এরপর আমরা চলে আসছি মেসোক্যারিওটিক সেল। এই যে মেসো মানে মধ্য বা মাঝামাঝি, হ্যাঁ, এই মেসো ব্যাপারটা কি, অর্থাৎ যে দেখো মাঝখানে রাখা হয়েছে, অর্থাৎ না প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, neither prokaryotic nor eukaryotic, but also it possesses some characteristic features of prokaryotic cell and some of our eukaryotic cells. তার মানে আমরা মেসোক্যারিওটিক সেল যে যেটা দিয়েছি তোমরা দেখেছো ডাইনোফ্লাজেলেটস, তোমরা পড়ে এসছো প্রোটিস্টেন অ্যালগি রেসপেক্টে, সেরাটিয়াম বা জিমনোডিয়াম, পাইরোফাইটা বিভাগের শৈবালের ক্ষেত্রে পেরিডিনিয়াম, এগুলো পড়ে এসছো। নিউক্লিয়াসটা প্রোক্যারিওটিকের মতো নয়, সুগঠিত এবং আবরণী বেষ্টিত বটে, ওয়েল অর্গানাইজড বলতে পারো। এর মধ্যে ক্রোমোজোম থাকে যা আম্লিক প্রোটিন দিয়ে তৈরি হয়, অর্থাৎ নন হিস্টোন প্রোটিন বেসিক্যালি, কারণ হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি হয় আর আম্লিক প্রোটিন বা অ্যাসিডিক প্রোটিনগুলো বেসিক্যালি যেগুলো নন হিস্টোন প্রোটিন। তারপর ধরো কোষ বিভাজনটা খুব প্রিমিটিভ টাইপ, সেল ডিভিশন, অ্যামাইটোটিক ডিভিশন, যেটা অবশ্য আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখি, কারণ ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনা, নস্টক এরাও কিন্তু মাইক্রোপ্লাজমা, এগুলো প্রোক্যারিওটিক সেলের অন্তর্ভুক্ত হয়ে কিন্তু এরা ডিরেক্টলি সেল ডিভাইড করে, ওদের ক্ষেত্রে পর্দাবৃত কোষ অঙ্গাণু কিছু থাকে না। আবার দেখো এদের নিউক্লিয় বিভাজনে অ্যামাইটোটিক প্রকৃতির এবং নিউক্লিয় পর্দা কিন্তু কখনোই বিলুপ্ত হয় না। এদের ডিভিশনের সময় যেমন প্রোক্যারিওটিক ক্ষেত্রে নিউক্লিয় পর্দাই নেই, এদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন ইজ প্রেজেন্ট বাট ইট কান্ট disappear during the cell division.
তাদের মেসোক্যারিটিক সেল বলছে। পেলিকেল থাকে বাইরের দিকে। এদের কিন্তু আবার রাইবোজোম কিন্তু 80S প্রকৃতির। এদের সেন্ট্রোজোম থাকে না, ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ার বিহীন, আর স্থির দশায় ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত অবস্থান করে। তো যাই হোক, এটা আমরা লিখে দিলাম, এটা কিন্তু 80S। তার মানে বুঝতে পারলে 80S তো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও দেখা যায়, অর্থাৎ আমাদের ক্ষেত্রে উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণীকোষের ক্ষেত্রেও এই ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায় 80S প্রকৃতির। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মেসোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ওই সেন্ট্রোজোম থাকবে না, অ্যাবসেন্স অফ সেন্ট্রোজোম, তার মানে সেন্ট্রিওলও থাকবে না। রাইবোজোম ইজ 80S টাইপ। কোষে কোষ পর্দা থাকবে কিন্তু কোষ প্রাচীর থাকবে না, অর্থাৎ সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট বা সেল মেমব্রেন ইজ প্রেজেন্ট। যেমন এখানে আমি দেখাচ্ছি যে ডাইনোপ্লাজিস দুটো প্লাজেটেড স্ট্রাকচার আছে, মাঝখানে গার্ডেলের মতো স্ট্রাকচার আছে, একটা তির্যকভাবে আর একটা ঊর্ধ্বমুখী এরকম ট্রান্সভার্সলি আছে, অনুদৈর্ঘ্যভাবে আছে। এর মধ্যে দুটো থিকার লেয়ার আছে, একটাকে বলা হয় এপিথিকা, নিচেরটাকে বলে হাইপোথিকা। আমরা এগুলো প্রত্যেকটাই পড়েছি এর আগে। তাহলে এদের মধ্যে যে বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এদের মধ্যে কোনোটাই কিন্তু পর্দাবৃত হয় না, অর্থাৎ কোষের মধ্যে পর্দাবৃত কোষাঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ওইভাবে থাকেই না প্রায় বলতে গেলে। এদের মধ্যে যেটা দেখা যায় বাইরের একটা আবরণী, যাকে পেলিকেল হিসেবে বলা যেতে পারে, কিন্তু বহু বিজ্ঞানীদের মধ্যে এখানে একটা কন্ট্রোভার্সি আছে পেলিকেল বলা নিয়ে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের অতি পরিচিত, অর্থাৎ আমাদের দিয়ে যেটা দেখা যাচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কি না, যে সকল কোষের নিউক্লিয়াস আদর্শ প্রকৃতির, অর্থাৎ যাদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিয় প্লাজম আছে, তার মধ্যে নিউক্লিয় রস নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাস অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। এবং এদের ক্ষেত্রে যে সকল পর্দা ঘেরা কোষাঙ্গাণু আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গলগি বডিজ, লাইসোসোম, এরা কিন্তু সকলে পর্দা ঘেরা কোষাঙ্গাণু, অর্থাৎ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিজ আর ফাউন্ড। রাইবোজোমের ক্ষেত্রে দেখতে পাবো আমরা বিভিন্ন এসিআর, আরইআর, এইগুলো দেখা যায়। অর্থাৎ বহুকোষী উদ্ভিদ কোষে আমাদের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায়। এদের ক্ষেত্রে কোষ বিভাজন কিন্তু মাইটোটিক অ্যাপারেটাসের সাহায্যে গঠিত হয়, অর্থাৎ মাইটোটিক ডিভিশন এবং মিওটিক ডিভিশন দুটোই দেখা যায়। উদ্ভিদ কোষে ভ্যাকুয়াল থাকে, প্রাণী কোষে সাধারণ থাকে না, বলতে প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলো ছোট ছোট হয়। এবার তাহলে আমরা এর থেকে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য রচনা করতে পারবো। কোষ প্রাচীরের রেসপেক্টে বলতে পারবো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পেপটাইড ও গ্লাইকেন নির্মিত, মেসোক্যারিওটিকের থিকাল থাকে, থিকাল লেয়ার থেকে এপিথিকা, হাইপোথিকা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেলুলোজ নির্মিত, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। নিউক্লিয় আবরণী শুধুমাত্র ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকে আর মেসোক্যারিওটিকের ক্ষেত্রে থাকে, অর্থাৎ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয় আবরণী দেখা যায় না। যদিও নিউক্লিয় আবরণী মেসোক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যায়, নিউক্লিয়াসের যে আবরণ অর্থাৎ আবরণী বেষ্টিত, কিন্তু নিউক্লিয়াসটা ইউক্যারিওটিকের মতো অত ওয়েল অর্গানাইজড কিন্তু নয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়েট বা ডিএনএ দেখা যায়, কিন্তু মেসোক্যারিওটিক ক্রোমোজোম, বেসিক্যালি ইউক্যারিওটিকের ক্রোমোজোম দেখা যায়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পলি অ্যামাইনো জাতীয় প্রোটিন দেখা যায়, আর মেসোক্যারিওটিকের নন হিস্টোন প্রোটিন, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ক্ষারীয় প্রকৃতির হিস্টোন প্রোটিন দেখা যায়, এছাড়াও নন হিস্টোন প্রোটিনও দেখা যায়। সেন্ট্রোজোম দেখা যায় শুধুমাত্র প্রাণী কোষে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা যায় না। পর্দা ঘেরা কোষাঙ্গাণু একমাত্র দেখা যায় না হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, আর মেসোক্যারিওটিকের ক্ষেত্রে কেবল ক্লোরোপ্লাস্টিডটা থাকলে তাদের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখা যায়, আর ইউক্যারিওটিকের সবার ক্ষেত্রেই দেখা যায়। মাইটোটিক অ্যাপারেটাস বা স্পিন্ডল ফর্মেশন প্রোক্যারিওটিকে হয় না, মেসোক্যারিওটিকে হয় না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে হয়। শারীরবৃত্তীয়ভাবে কোষকে ভাগ করা যায় মেনলি দুটো ভাগে, একটাকে বলা হয় দেহকোষ, আরেকটাকে বলা যায় জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। তার মানে ওই যে সোম্যাটিক সেল যেগুলো, অর্থাৎ যেগুলো দেহ গঠনে মেনলি অংশ নেয়, সেইগুলোতে সোম্যাটিক সেল বলা হয়, যেগুলো হচ্ছে 2N প্রকৃতি বা ডিপ্লয়েড প্রকৃতি। মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষে নতুন কোষ উৎপন্ন করতে সাহায্য করে। আর জনন কোষের ক্ষেত্রে, রিপ্রোডাক্টিভ সেলের ক্ষেত্রে আমরা কী বলতে পারি না, এদের ক্ষেত্রে জার্ম সেল, এরা ডিপ্লয়েডভাবে তৈরি হয় পরবর্তীকালে হ্যাপ্লয়েড প্রোডাকশনের থ্রু মিওটিক সেল ডিভিশন, যার মাধ্যমে গ্যামেট প্রোডাকশন হয়। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই জানি। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার আমি পড়াবো না, কারণ ব্যাকটেরিয়াল স্ট্রাকচার অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, সেই কারণে এর মধ্যে পার্থক্য আসতে পারে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এগুলোর ক্ষেত্রে। এছাড়া এই যে সাইটোপ্লাজমের ক্ষেত্রে দুটো পয়েন্ট লিখে রাখতে পারো, সেটা হচ্ছে এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। কোষের কোষপর্দা সংলগ্ন যে দানাহীন পাতলা সাইটোপ্লাজমের স্তর থাকে তাকে বলা হয় এক্টোপ্লাজম, আর একেবারে ভিতরের দিকে অ্যাট দ্য সেন্ট্রাল রিজন অফ দ্য সেল ওয়্যার semi-liquid, granular
structures are found called endoplasm. টোনোপ্লাজম হচ্ছে ভ্যাকুয়ালের এই যে উদ্ভিদ কোষের যে ভ্যাকুয়াল থাকে তার বাইরের দিকে ভ্যাকুয়ালের চারিদিকে যে কোষ পর্দার মতো বা একটা পর্দার মতো থাকে স্বচ্ছ সাইটোপ্লাজম স্তর থেকে তাকে বলে টোনোপ্লাজম। তাহলে আমরা দেখে নিলাম একটোপ্লাজম ও এন্ডোপ্লাজম এই দুটো ভাগে ভাগ করা যায় হচ্ছে সাইটোপ্লাজমকে। বাইরের দিকে কোষ প্রাচীর বা কোষ পর্দা সংলগ্ন অঞ্চলকে বলা হয় হচ্ছে একটো, আর এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকটা। এছাড়া আমরা ছোট কোষ বড় কোষ এগুলো সম্বন্ধে তো জানি যে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ছোট কোষ, বড় উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি গাছের বাকলের একটা তন্তু, বড় প্রাণী কোষ হচ্ছে নিউরন, প্রাণী কোষ হিসাবে, উদ্ভিদ কোষ হিসাবে অ্যাসিটাবুলেরিয়া, তারপর উট পাখির ডিম হচ্ছে খালি চোখে দেখা যায় এরকম প্রাণী কোষ, এইগুলো কিন্তু নেকেড আইতে দেখা যায়। বা সবচেয়ে বড় প্রাণী হচ্ছে ব্লু ওয়েল, সবচেয়ে লম্বা দৈর্ঘ্যের দিক থেকে লম্বা হচ্ছে রিবন ওয়ার্ম, এগুলো আমরা জানব। ন্যানোমিটার বা মাইক্রন এইগুলোর কনভার্সনও জানতে হবে। কয়েকটা যেমন বলে রাখছি, 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 0.1 ন্যানোমিটার। সবার আগে বলা দরকার এই যে মাইক্রোমিটার বা মিউ, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 0.001 ন্যানোমিটার। আবার 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 0.1 ন্যানোমিটার। দেখো এই যে কোষ কিন্তু আমাদের জীবদের গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম ইজ কল্ড বাই সেল। সেল হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আমাদের সমস্ত দেহকে চালনা করছে। অর্থাৎ তুমি কোনো কিছু খাচ্ছ, অর্থাৎ পরিপাক করছো, ডাইজেস্ট করছো, সেটা তোমার স্টমাকে হচ্ছে। আলটিমেট কিন্তু সেল যতক্ষণ না অ্যাবজর্ব করছে ততক্ষণ কিন্তু সেই খাবারটা তোমার শরীরের কাজে লাগবে না। অর্থাৎ ওই আমার সহজ কবিতায়, তুমি খেলে পরিপাক, কোষ খেলে বিপাক। অর্থাৎ when you are eating something, you are just digesting your delicious foods. যখন সেল সেটাকে এনকাল্ভ করছে তখনই সেটা হচ্ছে মেটাবলিজম। অর্থাৎ আমরা জানি মেটাবলিজম সবসময় সেলের মধ্যে হয়। সেলের মধ্যে এই যে তুমি ধরো এখন আমার লেকচার শুনছো, তাহলে আমার লেকচার শুনছো মানে কি? মানে তুমি মাথায় বুদ্ধি খাটিয়ে দেখছো যে স্যার কী বলছেন। এই যে মাথা খাটাচ্ছ, মাথা খাটাবার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা কিন্তু তোমার সেল দিচ্ছে। কীভাবে দিচ্ছে? এটিপি প্রোডাকশনের মাধ্যমে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট প্রোডাকশনের মাধ্যমে। অর্থাৎ এই যে পাওয়ার হাউস অফ সেল, তো এই মাইটোকন্ড্রিয়া এটা কি করছে না, সেলকে শক্তি যোগান দিচ্ছে এবং সেল যাবতীয় বিপাকীয় বা শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করতে পারছে। মাথার কোষ আর পায়ের কোষ কি একই কাজ করে? হ্যাঁ, একই কাজ করে, কখনোই আলাদা কাজ করে না। কোন অ্যাসপেক্টে একই কাজ করে? ইন অ্যাসপেক্ট অফ দেয়ার মেটাবলিক ফাংশনস, ফিজিওলজিক্যাল ফাংশনস, মানে শ্বসন, রেচন, বিপাক, এগুলো সব কোষের ক্ষেত্রে সমান। অর্থাৎ কোষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোষ যেটা করবে, কোষ যদি এক্সক্রিশন করে তবে তুমি এক্সক্রিট করতে পারবে নাইট্রোজেনের বেস প্রোডাক্ট। এবং তোমরা জানো রেচন পদ্ধতি তাকেই বলে যেটা কোষীয় বিপাকের ফলে উৎপন্ন হয়। সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে কোষ কী করছে না, একটা অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করছে। সেই অর্গানাইজেশন স্ট্রাকচারটাকে আমরা এরকমভাবে দেখতে পারি, কোষ থেকে তৈরি হচ্ছে কি কলা, আর কলা থেকে তৈরি হচ্ছে অঙ্গ, আর অঙ্গ থেকে তৈরি হচ্ছে তন্ত্র বা সিস্টেম। কোষ, কলা, অঙ্গ, সিস্টেম, অঙ্গ আর তন্ত্র, কতগুলি কোষ নিয়ে তৈরি হয় হচ্ছে কলা। সেই কলা যখন একই প্রকার কাজ করে, অর্থাৎ টিস্যু, সেল থেকে টিস্যু, হ্যাঁ, একটা ইট দিয়ে যেমন একটা বাড়ি তৈরি হতে পারে না, তেমন একটা সেল দিয়েও একটা জীব তৈরি করতে পারে না। সুতরাং অনেকগুলো সেল লাগবে, অনেকগুলো কোষ লাগবে। অনেকগুলো কোষ যখন একটি নির্দিষ্ট উৎপত্তিস্থল থেকে উৎপত্তি লাভ করে একই নির্দিষ্ট কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা কি বলি? কলা বলি বা টিস্যু বলি। যেমন আছে আবরণী কলা, যোগ কলা, এইগুলো আছে। আর অনেক ধরনের কলা যখন একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয় তখন অঙ্গ গঠন করে বা অর্গান, ধরো কিডনি, লিভার, অনেক ধরনের সেখানে আছে। এপিথেলিয়াল টিস্যু আছে, সেখানে কলামনার এপিথেলিয়াল টিস্যু আছে, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু আছে, এরকম। আবার অনেকগুলি অঙ্গ, যেমন ধরো কিডনির ক্ষেত্রে কিডনি বলবো, পেলভিস বলবো, মানে ইউরেটার বলবো, গবিনি বলবো, মূত্রথলি বলবো, মূত্রনালী বলবো, এই সব নিয়ে তৈরি হচ্ছে রেচনতন্ত্র। একইভাবে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে ফুসফুস বলবো, ট্র্যাকিয়া বলবো, গলবিল বলবো, এই যে সমস্তটা নিয়ে তৈরি হচ্ছে তন্ত্র বা সিস্টেম। তার মানে একাধিক অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র। এটাই হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। আমরা এর পরের এপিসোডে পড়বো হচ্ছে কি না, সেল থিওরি।